এখন এই যে সমীকরণের এই অংশটিকে যদি আমরা 2 sin c sin d ফর্মুলা যদি আমরা ভাঙি, তাহলে আমরা এখানটায় লিখতে পারবো VOC sin omega ct plus half beta into VOC cos omega c minus omega s into t minus beta VOC into cos omega c plus omega s into t। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এই অংশটুকু, দেখো এই অংশটুকু আমাদের হচ্ছে বাহক তরঙ্গের সংকেতকে প্রকাশ করছে, তাই একে আমরা VC লিখতে পারি। এবং আমরা যে এই যে দুটো অংশ পেলাম, কি পেলাম? একটা অংশ পেলাম হচ্ছে বিটা VOC বাই 2 cos ওমেগা c মাইনাস ওমেগা s ইন্টু টি, যেটা ধনাত্মক অংশে আছে তাকে আমরা বলবো ঊর্ধ্ব পার্শ্বপটি, এবং তার সঙ্গে ঋণাত্মক অংশে যে পার্টটুকু আছে, অর্থাৎ এই যে বিটা VOC বাই 2 cos ওমেগা c প্লাস ওমেগা s ইন্টু টি, তাকে আমরা ঋণাত্মক পার্ট অংশটাকে আমরা বলবো নিম্ন পার্শ্বপটি। তাহলে আমরা এখানে পেলাম বাহক তরঙ্গ প্লাস ঊর্ধ্ব পার্শ্বপটি প্লাস নিম্ন পার্শ্বপটি। এখন এই যে আমরা পেলাম এই বাহক তরঙ্গ, এই যে বাহক তরঙ্গের সঙ্গে এই যে দুটো পার্শ্বপটিকে পেলাম, তাদেরকে আমরা একত্রে বলতে পারি যে এরা হচ্ছে একত্রে পার্শ্বপটি। এখন এখানে একটা বিষয় উল্লেখ করা যায় যে এই যে পার্শ্বপটি যে বলা হলো, এই পার্শ্বপটির ক্ষেত্রে উভয়ের যেহেতু উভয়ের বিস্তার সমান, খেয়াল করে দেখো উভয়েরই বিস্তারের মানটা হচ্ছে বিটা VOC বাই 2, তা বিস্তার সমান অর্থাৎ শক্তিও সমান, তাহলে উভয়ের শক্তি সমান। বোঝা গেল? তাহলে এইটাই হচ্ছে বিস্তার বিরূপিত যে আমরা তরঙ্গ পেলাম সেই তরঙ্গটা। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ কোনো একটা সময় তার যে কম্পাঙ্ক, অর্থাৎ বাহক তরঙ্গের কম্পাঙ্ক ছিল ওমেগা c, তাহলে পার্শ্বপটির কম্পাঙ্ক কখনো কম মান হচ্ছে ওমেগা c মাইনাস ওমেগা s, বা কখনো বেশি মান হচ্ছে ওমেগা c প্লাস ওমেগা s। এখন সংকেতের মান তো হচ্ছে একটা নির্দিষ্ট কম্পাঙ্ক নাও হতে পারে, সংকেতের মান পরিবর্তনশীল হতে পারে। তাহলে আমরা বলতে পারি এখানটায় যে এই যে আমাদের বাহক তরঙ্গ যে ছিল, বাহক তরঙ্গ যার কম্পাঙ্ক ছিল ওমেগা c, এবং সংকেত তরঙ্গ তার কম্পাঙ্ক যেটা আমরা ওমেগা s ধরেছিলাম, তার মানের পরিবর্তন হতে পারে, তার মান কখনো নির্দিষ্ট নাও হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের যে এই যে ওমেগা c মাইনাস ওমেগা s এই পার্টটা, যাকে আমরা ওমেগা c মাইনাস ওমেগা s এই পার্টটাকে যদি আমরা ওমেগা 1 ধরেছিলাম, সেই ওমেগা 1-এর মানটা এই যে বাহক তরঙ্গের সংকেত ওমেগা c এবং সংকেতের কম্পাঙ্ক
ওমেগা এস প্লাস ডেল ওমেগা এস ধরলে ওমেগা ওয়ানের মান হয় ওমেগা সি মাইনাস ওমেগা এস প্লাস ডেল ওমেগা এস, এবং সেক্ষেত্রে ওমেগা টু এর মান হয় ওমেগা সি প্লাস ওমেগা এস প্লাস ডেল ওমেগা এস। এবং আমরা বলতে পারি এই যে দুটো কম্পাঙ্ক এদের মধ্যে যে পার্থক্য, অর্থাৎ ডেল ওমেগা ইকুয়াল টু ওমেগা ওয়ান ও ওমেগা টু এর যে পার্থক্য, সেই পার্থক্য টোয়াইস অফ ওমেগা এস প্লাস ডেল ওমেগা এস এর সমান। এই যে মানটা, এই মানটাকে আমরা বলি ব্যান্ডউইথ বা যাকে আমরা বলি হচ্ছে পটিপ্রস্থ। এখন আমরা আলোচনা করব কম্পাঙ্ক বিরূপিত তরঙ্গ। এখন কম্পাঙ্ক বিরূপিত তরঙ্গ মানেই হচ্ছে যে বাহক তরঙ্গের বিস্তার অপরিবর্তিত থেকে বা অপরিবর্তিত রেখে সংকেত তরঙ্গের উপর ভিত্তি করে বাহক তরঙ্গের কম্পাঙ্কের পরিবর্তন করাকে বলা হয় কম্পাঙ্ক বিরূপণ বা ফ্রিকোয়েন্সি মডুলেশন। তাহলে কম্পাঙ্ক বিরূপণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক্ষেত্রে বিস্তারে কোনো পরিবর্তন ঘটবে না। অর্থাৎ যদি বাহক তরঙ্গ ভিসি ইকুয়াল টু ভিওসি সাইন ওমেগা সি টি হয়, তাহলে বাহক তরঙ্গের বিস্তার সেই বিস্তারের মানটা বিরূপণের পূর্বে ছিল হচ্ছে ভি ওসি, এবং বিরূপণের পরে অর্থাৎ বিরূপিত তরঙ্গ যে পাবো তার কম হচ্ছে যে বিস্তার, সেটাও থাকবে ভিওসি, অর্থাৎ তার কোনো পরিবর্তন হবে না। এখন আমরা জানি ওমেগা ইকুয়াল টু ডি ফাই ডিটি, যেখানে ওমেগা হচ্ছে কৌণিক বেগ এবং ফাই হচ্ছে কৌণিক দশা। তাহলে ডি ফাই ইকুয়াল টু ওমেগা ডিটি। তাহলে যখন আমরা কম্পাঙ্ক বিরূপণ করব, তাহলে কম্পাঙ্ক বিরূপণের ক্ষেত্রে বিরূপণের পূর্বে যে কম্পাঙ্ক তার মানটা হবে ওমেগা সি টি, শুধু ওমেগা সি, এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্কের মান বলা হচ্ছে। এবং বিরূপণের পরে যে কম্পাঙ্ক তার মানটা হবে ওমেগা সি। এবং আমরা যেহেতু এখানে লিখেছি, তোমরা খেয়াল করে দেখবে, আমরা এখানে লিখেছি যে
বাহক তরঙ্গের সংকেত তরঙ্গের উপর ভিত্তি করে বাহক তরঙ্গের কম্পাঙ্কের পরিবর্তন ঘটবে। অর্থাৎ তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বাহক তরঙ্গ ছিল কি, বাহক তরঙ্গ ছিল আমার হচ্ছে কে, একটা ধ্রুবক আসবে এবং তার সঙ্গে বাহক তরঙ্গ সংকেত তরঙ্গ যেটা আমরা বলেছি, সেই সংকেত তরঙ্গ ছিল হচ্ছে সিগন্যাল ভিএস। এইটা হচ্ছে আমার বিরূপণের পরের যে কৌণিক কম্পাঙ্ক হবে তার মানটা। তাহলে কি ছিল, প্রথমে কৌণিক কম্পাঙ্ক ছিল ওমেগা সি, এবং তার সঙ্গে যখন সংকেতের উপর ভিত্তি করে পরিবর্তন হলো কৌণিক কম্পাঙ্কের, তখন তার মানটা হচ্ছে ওমেগা সি প্লাস কে ইন্টু ভিএস। তাহলে কম্পাঙ্ক বিরূপিত তরঙ্গের ক্ষেত্রে, কম্পাঙ্ক বিরূপিত তরঙ্গের ক্ষেত্রে আমরা লিখতে পারি ফাই ড্যাশ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওমেগা সি, যে কম্পাঙ্কটা ছিল তার সঙ্গে যুক্ত হচ্ছে কে ইন্টু ভিএস ইন্টু ডিটি। কোথা থেকে পেলাম, আমরা পেয়েছিলাম ডিফাই ডিটি ইকুয়াল টু ওমেগা বা ডিফাই ইকুয়াল টু ওমেগা ডিটি, তার সমাকলন করলে ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওমেগা ডিটি। সেখান থেকে ওমেগার যে পরিবর্তিত মান চাই সেই মানটা আমরা এখানে বসালাম। এখন আমরা এই যে ভিএস এর মানটা যদি বসিয়ে দিই, তাহলে আমরা কি বলতে পারি, ইন্টিগ্রেশন ওমেগা সি প্লাস কে ইন্টু ভিওএস সাইন ওমেগা এস টি ইন্টু ডিটি। তাহলে ইন্টিগ্রেশন ওমেগা সি ডিটি, ইন্টিগ্রেশনটা ভেঙে নিলাম, কে ইন্টু ভিওএস সাইন ওমেগা এস টি ডিটি। তাহলে ওমেগা সি ডিটি ইন্টিগ্রেশন প্লাস কে ইন্টু ভিওএস ইন্টিগ্রেশন সাইন ওমেগা এস টি ডিটি। এবার তাহলে ইন্টিগ্রেশনটা করা যাক। তো ওমেগা সি টি প্লাস কে ইন্টু ভিওএস, সাইনের ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে মাইনাস কস ওমেগা এস টি বাই ওমেগা এস, এবং তার সঙ্গে চলে আসে একটা সমাকলন ধ্রুবক ডেল। তাহলে ওমেগা সি টি মাইনাস কে ইন্টু ভিওএস বাই ওমেগা এস ইন্টু কস ওমেগা এস টি প্লাস ডেল। একটু সাজিয়ে লিখলে ওমেগা সি টি মাইনাস কে ইন্টু ভিওএস বাই ওমেগা এস ইন্টু কস ওমেগা এস টি প্লাস এর সঙ্গে যুক্ত হয়েছে আমাদের একটা সমাকলন ধ্রুবক ডেল। তাহলে এখানটা তাহলে আমরা পেয়ে যাচ্ছি দশার পরিবর্তিত মান। এই যে দশার এই পরিবর্তিত মানটা পেলাম, তাহলে এই মানটাকেই দশার এই যে পরিবর্তিত যে মান পেলাম সেই মানটাকেই আমরা এখন তরঙ্গের ক্ষেত্রে যদি ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি ভিএফএম, অর্থাৎ ফ্রিকোয়েন্সি মডুলেশনের পরে বিস্তারের তো কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ বাহক তরঙ্গের বিস্তার যা ছিল তাই থেকে গেছে। সাইন শুধু দশার মানটা ফাইয়ের জায়গায় ফাই ড্যাশ হয়েছে, অর্থাৎ ভিওসি সাইন ওমেগা সি টি মাইনাস কে ইন্টু ভিওএস বাই ওমেগা এস ইন্টু কস ওমেগা এস টি প্লাস ডেল। এখন এই যে ব্র্যাকেটের যে টার্মটুকু আছে তাকে আমরা বিটা ড্যাশ ধরে নিতে পারি বা বিটা এফ ধরতে পারি, যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তাহলে ভিএফএম ইজ ইকুয়াল টু ভিওসি সাইন
ওমেগা সিটি মাইনাস বিটা কস ওমেগা এসটি প্লাস ডেল। এই হয়ে গেল আমাদের কম্পাঙ্ক বিরূপিত যে তরঙ্গ তার সমীকরণ বা তার রাশিমালা। এখানে এই যে বিটা ইকুয়াল টু আমরা যে পেয়েছি কে ইন্টু ভি ও এস বাই ওমেগা এস, একে আমরা বলছি কম্পাঙ্ক বিরূপণাঙ্ক, এবং এটাকে অনেক সময় বিটা সাফিক্সে এফ দিয়েও প্রকাশ করা হয়। এখন এই কম্পাঙ্ক বিরূপণকে যদি আমরা একটা ছবির মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা বলতে পারি, যদি এক্স অক্ষ বরাবর আমরা সময় নিই এবং যদি ওয়াই অক্ষ বরাবর যদি আমরা বাহক তরঙ্গের বিস্তারকে দেখি, তাহলে আমরা এখানে প্রথমে উচ্চ কম্পাঙ্কযুক্ত বাহক তরঙ্গকে এঁকে নেব এবং তার পাশে আমরা এঁকে নেব আমাদের সংকেতকে। তাহলে আমাদের প্রথম যে লেখচিত্র, সেই লেখচিত্রে আমরা আঁকবো বাহক তরঙ্গ এবং তার নিচের যে ছবি সেখানে আমরা আঁকবো সংকেত তরঙ্গ, এবং সংকেত তরঙ্গের ক্ষেত্রে বিস্তারটা তুলনামূলক কম আমরা ধরে নিয়েছি। তাহলে সেক্ষেত্রে বাহক তরঙ্গকে প্রথমে আমরা এঁকে নিই। আমরা জানি বাহক তরঙ্গ উচ্চ কম্পাঙ্কযুক্ত হয় এবং এখানে আমরা এঁকেছি সংকেতকে, সংকেত তরঙ্গ এবার আমরা এখানটা আঁকব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একদম শুরুতে যে সংকেতের মান 0, তাহলে এখানটায় বাহক তরঙ্গের কোনো রকম পরিবর্তন হবে না এবং ধীরে ধীরে আমাদের সংকেত তরঙ্গের মান যত ওপরের দিকে যাচ্ছে তত এর মানটা বাড়তে শুরু করেছে। তার মানে যত সময় গড়াবে তত এই যে আমাদের যে বাহক তরঙ্গের যে এই অংশের যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কের পোর্শনটা একটু বেড়ে যাবে, অর্থাৎ এখানকার কম্পাঙ্ক বৃদ্ধি পাবে। তাহলে সেই অনুযায়ী আমি এইখানটায় দুটো ছবিকে সুপার ইম্পোজ করে বোঝানোর চেষ্টা করছি। আমরা প্রথমে হালকা করে সংকেতটার যে অংশটুকু আমি আলোচনা করলাম শুধু সেই অংশটুকুকে আগে একটু বুঝিয়ে দিই। এই যে এই অংশটুকুর ক্ষেত্রে আমরা দেখতে পাবো বাহক তরঙ্গের কম্পাঙ্ক ধীরে ধীরে বৃদ্ধি পাবে, অর্থাৎ শুরুর দিকে যে কম্পাঙ্ক ছিল পরের দিকে সেই কম্পাঙ্ক বাড়তে শুরু করেছে এবং এরপরে আমরা দেখছি যে এই যে সংকেত ধীরে ধীরে কমতে শুরু করছে এবং শূন্যমান হয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে দেখতে পাবো যে আমাদের যে বাহক তরঙ্গের কম্পাঙ্ক ধীরে ধীরে কমে আগের মানে পৌঁছে গেছে। এরপরে আমরা দেখতে পাবো ধীরে ধীরে সংকেতের মান কমে সর্বনিম্ন মান পেল। তাহলে এখানে আমরা দেখতে পাবো বাহক তরঙ্গেরও কম্পাঙ্ক ধীরে ধীরে কমে তার সর্বনিম্ন মান পেল এবং তারপরে যখন সংকেত আবার বেড়ে তার প্রাথমিক মানে চলে আসলো, তখন দেখব বাহক তরঙ্গের কম্পাঙ্ক তার প্রাথমিক মানে চলে আসলো। তাই দেখতে পাচ্ছি যেখানে সংকেত যে অংশের ক্ষেত্রে আমাদের সংকেতের মান সর্বোচ্চ ছিল সেই অংশে খেয়াল করে দেখো আমাদের বাহক তরঙ্গের কম্পাঙ্ক সর্বোচ্চ মান পেয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে অংশে আমাদের সংকেত ক্ষুদ্রতম মান ছিল সেই অংশে খেয়াল করে দেখো যে আমাদের যে বাহক তরঙ্গ তার কম্পাঙ্ক সর্বনিম্ন মান পেয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে সংকেতের উপর ভিত্তি করেই আমাদের বাহক তরঙ্গের কম্পাঙ্ক কখনো মান তার বেড়ে গেছে এবং কখনো তার মানটা কমে গেছে। এই যেই পদ্ধতি, এই যেই বিরূপণের যে প্রক্রিয়া, তাকেই আমরা বলছি কম্পাঙ্ক বিরূপণ
বা ফ্রিকোয়েন্সি মডুলেশন।